আজকে চলুন আপনাদের নিয়ে যাই আমি 51 ফুটের বিশাল এক শিব মূর্তি দর্শন করাতে। আর কলকাতার কাছে হাওড়াতে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির এবং তার সঙ্গে তাদের শিবলিঙ্গ দর্শন করতে। কি ঘাবড়ে গেলেন তো? না না, একদম ঘাবড়াবেন না, আমি নিয়ে যাচ্ছি, চলুন, আমার ওপর ভরসা রাখুন আর দেখতে থাকুন ব্লগিং উইথ অনিশ, এবং এটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আমি এত খেটে খুঁটে করি জিনিসগুলো, আপনারা যদি দেখেন, কমেন্টস করেন, তাহলে খুব ভালো লাগবে। আপনারা যদি কেউ আইরিটোলার ঘাটে গিয়ে লঞ্চ ঘাটে যান, তাহলে দেখবেন ঠিক অপোজিট পারে একটা বিশাল শিব মন্দির এবং তার সঙ্গে একটা শিব মূর্তি। এই জায়গাটাই আমরা যাব এবং এটাকে বলা হয় নয়া মন্দির, যেখানে কিনা 51 ফুটের শিব মূর্তি আছে, সঙ্গে শিবলিঙ্গের মন্দির আছে এবং সঙ্গে আরও দেবদেবীর মূর্তি আছে। আর আছে কি আছে? আর আছে দ্বাদশ শিবলিঙ্গের মন্দির এবং তার সঙ্গে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির ও তার শিবলিঙ্গগুলো। তো আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। হাওড়া স্টেশন থেকে এসে আমরা টানেল দিয়ে এসে প্রথমে হাওড়ার বাস যেখানে ছাড়ে, হাওড়ার বাসগুলো, সেখান থেকে একটা অটো ধরে আমরা শালকেতে এসেছিলাম এই মন্দিরে। এই মন্দিরের নাম হলো শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এবার আপনারা যারা কলকাতা থেকে আসবেন, তারা আহিরিটোলা ঘাট থেকে লঞ্চে করে বাঁধাঘাটে নামবেন, বা হাওড়া থেকে হাওড়া স্টেশনের যে জেটি আছে সেখান থেকে লঞ্চে করে এসে বাঁধাঘাটে নেমে 10 থেকে 12 মিনিটের টোটো পথে এখানে আসবেন। এই দেখা যাচ্ছে তার প্রধান গেট এবং এর নাম হলো শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির। এখন মানুষে বলে নয়া মন্দির বা গঙ্গেশ্বর মহারাজ মন্দির। কি সুন্দর মন্দিরটা দেখুন, মন্দিরের গেটটা দেখলেই একটা অদ্ভুত মন ভালো হয়ে যায়। এবং ভেতরটা যে এত সুন্দর সাজানো গোছানো যে আপনারা যদি আসেন, আমি খুব প্রচণ্ড গরমে গিয়েছিলাম, কিন্তু গিয়ে বিশ্বাস করবেন না, আমার ঘুম এসে গিয়েছিল। এই হলো তার প্রধান এন্ট্রেন্স। এই ঢুকছি এবং দেখুন সামনে মন্দিরটি রয়েছে গাছে মোড়ানো এবং মাঝখানেও একটি গাছের সুন্দর বাগান রয়েছে এবং তার মধ্যে একটি ছোট্ট পুকুর মতন রয়েছে। এবং ওখানে বসলে গঙ্গার, তার এই মন্দিরের ঠিক পেছনেই 51 ফুটের শিব মূর্তি এবং তার পেছনেই গঙ্গা বয়ে চলেছে, স্বচ্ছ সলিলা গঙ্গা বয়ে চলেছে। এবং এই মন্দিরের ডান দিকে, আমরা যেদিকে মুখ করে আছি সেই ডান দিকেই হাওড়া ব্রিজ আপনারা দেখতে পাবেন। চলুন আমার সঙ্গে পায়ে পায়ে এগিয়ে চলি মন্দিরের দিকে এবং দেখতে থাকি এখানে কি কি আছে। হাওড়া শালকের এক বড় ব্যবসায়ী ছিলেন শেঠ বংশীধর জালাল। উনি এই মন্দির কমপ্লেক্সটা প্রথমে তৈরি করেছিলেন এবং এর উদ্বোধন করেছিলেন 1953 সালে তৎকালীন পশ্চিমবঙ্গের রূপকার এবং মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। পরবর্তীকালে এর কলেবর বৃদ্ধি হয়েছে, পরবর্তীকালে একে সাজানো গোছানো ইত্যাদি হয়েছে। তার পরবর্তীকালে 51 ফুটের যে শিব মূর্তিটি, সেটির উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়। এই যে দেখুন ডান দিকে যে বাড়িটি দেখা যাচ্ছে, এটা হলো এদের গেস্ট হাউস। এই যে এটা গেস্ট হাউস। যারা দূর দূরান্ত থেকে আসেন, তারা পুরে আগে থেকে যদি বুক করে থাকেন, তাহলে এইখানে ঘরে তারা থাকতে পারবেন। এবং বাঁদিকে দেখুন আপনারা, বাঁদিকে একটা বইয়ের দোকান রয়েছে এবং যারা গাড়ি করে আসছেন তারা গাড়ি রাখারও জায়গা পাবেন। ঠিক আছে, তাহলে ভয় পাবার কিছু নেই, আপনারা আসুন, দেখুন এত ভালো একটা, দেখুন কি সুন্দর বাগানগুলো ওয়েল মেনটেন্ড এবং মানে ঢুকলেই একটা ছায়া সুশীতল একটা আবহাওয়া এবং মন্দিরের সবসময় ফুরফুরে একটা গঙ্গার হাওয়া বইছে। এই মূল মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কেন এটা মন্দির কমপ্লেক্স বলছি, তার প্রধান কারণ হলো এখানে অনেকগুলো মন্দির আছে। শিবলিঙ্গের মন্দির যেমন আছে, লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, রাম সীতার মন্দির আছে, হনুমানজির মন্দির আছে, শেরাবালি মায়ের মন্দির আছে। এছাড়া বাম পাশে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। এই আমরা আস্তে আস্তে ঢুকছি শ্বেত পাথরে মোড়া মন্দিরের মধ্যে এবং এখানেই আমরা দেখতে পাবো প্রথমে শিবলিঙ্গ। যেই শিবলিঙ্গ পুরোটাই রূপোয় মোড়া। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমার সঙ্গে সঙ্গে চলুন এবং পরবর্তীকালে আমার এই ভিডিও দেখে
আপনারা সবাই চলে আসুন। এই দেখুন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, সামনেই হাওড়া ব্রিজ, কিন্তু হাওড়া ব্রিজ থেকে স্ট্রেট কাট কোনো পথ নেই, আপনাকে একটু ঘুরে আসতে হবে, তাই জন্য আপনাকে অটো নিতে হবে। এই এখনও মন্দির খোলেনি। মন্দির সাধারণত ভোর 5টা থেকে বেলা 12টা এবং বিকেলবেলা 4টে থেকে রাত 9টা অবধি খোলে। এখনও 4টে বাজেনি, তাই জন্য এখনও মন্দির খোলেনি। দেখুন শিবলিঙ্গের রূপ, এই শিবলিঙ্গের রূপ, শিবলিঙ্গ এবং গৌরীপীঠ পুরোটাই রূপোয় ঢাকা মোড়া। একটু পরে বাবার শৃঙ্গার হবে, তখনও আপনাদের দেখাবো। এই হলো মায়ের মন্দির, দেখতে থাকুন আমার সঙ্গে এবং আমার ক্যামেরাটাকে ফলো করুন, তাহলেই আপনি দেখতে পাবেন সমস্ত মন্দিরটি। মন্দির এখন খুলে গেছে, দেখুন সবাই পুজো দিচ্ছেন। এবার বাবার শৃঙ্গার হবে, বাবার শৃঙ্গার হবে। এই হলো লক্ষ্মীনারায়ণ মন্দির, ঠিক মন্দিরের ডান পাশে রয়েছে। কি অপূর্ব রূপ, খুব সুন্দর করে সাজানো। এখানে আর একটা জিনিস বৈশিষ্ট্য হলো, এখানে কোনো পাণ্ডাদের ঝামেলা নেই, কোনো অর্থনৈতিক উৎপাত কিছু নেই। আপনি আসুন, পুজো দিন, নমস্কার করুন, কেউ কিছু বলবে না। আপনি ভেট পাত্রে ভেট দিন বা না দিন, কেউ দেখছেও না। এই দেখুন শিবলিঙ্গকে আতর মাখানো হচ্ছে। আমি যখন গিয়েছিলাম তখন আতর মাখানো হচ্ছে, পণ্ডিত মশাই আতর মাখাচ্ছেন। আর তার শিবলিঙ্গের মাথায় জল ক্রমাগত পড়ে যাচ্ছে হাঁড়ি দিয়ে। এই দেখুন, এই দেখুন আতর মাখানো হচ্ছে। বাবার শৃঙ্গার করানো হয়েছে, দেখুন ফুলের চাদর চাপিয়ে, কি সুন্দর দেখতে লাগছে শিবলিঙ্গটিকে। দেখুন আর একটা মন্দির দেখাচ্ছি। বাইরে থেকে মন্দিরের ভিউটা দেখাচ্ছি। 3টে চূড়া আছে এবং পেছন দিকে দেখুন, আমরা সাইডে আছি। 3টে চূড়াযুক্ত মন্দির। এই পাশেই রয়েছে রাম সীতা মন্দির, শ্রীরাম সীতা এবং পাশেই লক্ষ্মণজি দাঁড়িয়ে আছেন। এই রাম সীতা মন্দির। এবং শ্রী রাধা এই মন্দিরে দণ্ডায়মান, এখানে তারা পুজো নিচ্ছেন। প্রচন্ড পরিষ্কার এই মন্দির কমপ্লেক্স, কোনো ধুলোবালি তো দূরস্থান, কোনো ফুল পাতাও পড়ে নেই কোনো জায়গায়। এত সুন্দর করে মেনটেন করা হয়েছে মন্দিরটাকে যে বিশ্বাস করা যায় না। এখানে চলে আসুন। এইখানে হলো খাটু শ্যামজির মন্দির। রাজস্থানের অধিবাস ঠাকুর খাটু শ্যামজি, প্রচন্ড জাগ্রত দেবতা। বেরিয়ে এলাম আমরা মন্দির চত্বর থেকে। দেখুন পেছনেই চলে গঙ্গা প্রবাহমান। এই দেখুন সেই 51 ফুটের শিব মূর্তি, যে মূর্তি উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়। এর উদ্বোধন হয়েছিল 2016 সালে, যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। এটা পঞ্চমুখী শিব মূর্তি। এই 5টি মুখের
সিগনিফিকেন্স আছে। এই সিগনিফিকেন্সগুলো দেখুন, উপরের যে মূর্তি মুখ তাকে বলা ঈশানা, ইনি জ্ঞান ও প্রকৃতিকে ডেপিক্ট করেন, ইনি জ্ঞান ও প্রকৃতির প্রতিমূর্তি। পূর্ব দিকের যে মুখ তাকে বলা তৎপুরুষা, ইন্দ্রিয় এবং কার্যাবলীর তিনি সিগনিফাই করেন। পশ্চিম দিকে যে মুখ আছে তাকে আমরা বলি বামদেব, তিনি আমাদের মানুষের ভেতরে যে ইগো এবং অগ্নিকে সিগনিফাই করেন। দক্ষিণ দিকে যে মূর্তি আছে তাকে বলা হয় অঘোরা, তিনি সুবুদ্ধি ও সৎ কার্যকে ডেপিক্ট করেন। এবং উত্তর দিকে যে মুখটি আছে তাকে বলা হয় সদ্যজাত, ইনি মস্তিষ্ককে সিগনিফাই করেন। পেছন দিকে বয়ে যাচ্ছে গঙ্গা। এবার দেখুন সেই লেখাটা প্রণব মুখার্জি যে উদ্বোধন করেছিলেন তার শিলাখণ্ডটি। আপনারা যারা নাস্তিক আছেন, যারা ভগবানে বিশ্বাস করেন না, তারাও যদি একবার মন্দিরটা ঘুরে আসেন, আপনারা একটা অদ্ভুত উপলব্ধি পাবেন। একটা ঠান্ডা নিরিবিলি জায়গায় যে গাছ লাগালে প্রকৃতি কত ঠান্ডা হয়ে যায়। এবং সবচেয়ে ভালো কথা, একটা কলকাতার কাছে সুন্দর বেড়ানোর জায়গা এটা। 2-3 ঘন্টা আপনার হাতে থাকলো, আপনি চলে আসলেন, এবং আসাটাও খুব সহজ। আপনি কলকাতা থেকে আইরিটোলার লঞ্চঘাট পার হয়ে চলে আসতে পারেন। আপনি হাওড়া থেকে হাওড়ার বাস স্ট্যান্ডে এসে বাসে করে আসতে পারেন, অটোতে করে আসতে পারেন। অটোতে পার হেড 15 টাকা করে নেয়, তো এটা কোনো অসুবিধেই নয়। একটু 2-4 ঘন্টা আমরা তো পার্কেও যাই, তো এটাকে একটা পার্ক ভেবে আপনারা আসতে পারেন এবং সুন্দরভাবে একটা বেলা 2-3 ঘন্টা এখানে কাটিয়ে যেতে পারেন। এবার দেখুন, এই যে ডান দিকে যে জায়গাটা দেখানো হচ্ছে এখন, এটাই হলো আসল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লেক্স। এই আমরা ঢুকতে যাচ্ছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লেক্সে। দেখুন, প্রধান দরজা, প্রবেশদ্বার লেখা আছে। এখানে সবই হিন্দিতে লেখা, কোনো বাংলা বা ইংরেজির কোনো প্রচলন আমি দেখলাম না। বাংলা না থাকা অসুবিধে হচ্ছে, সে ক্লাস 8-এ প্রথম শেষ দেবনাগরী অক্ষর পড়েছিলাম। তো যাই হোক, দরজা দিয়ে ঢুকেই আপনি যদি বাম দিক দিয়ে ক্লকওয়াইজ ঘোরেন, তাহলে দেখবেন প্রথমেই পড়বে সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরের রেপ্লিকা আর কি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বাঁ দিক থেকে ক্লকওয়াইজ আমি যদি যাই, তাহলে প্রথমে পড়ছে সোমনাথ মন্দির, যেটি গুজরাটে অবস্থিত। এবং বারবার হানাদাররা একে নষ্ট করেছে, কিন্তু বারবার আবার ফিনিক্সের মতন জেগে উঠেছে এই সোমনাথ মন্দির। এবং এই মন্দিরের রেপ্লিকার সঙ্গে তার হুবহু শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত। দেখুন, বারবার দেখাচ্ছি, দেখুন এর পরের যে মন্দিরটি আছে, তার পরের মন্দিরটি হলো মহাকালেশ্বর। আপনারা দেখতে থাকুন, একে একে সব জিনিস আমি দেখাচ্ছি। এখন পুরো মন্দির কমপ্লেক্সটা পুরোটাই ঘোরাচ্ছি, পুরোর একটা প্যানোরামিক ভিউ দেখাচ্ছি। সেই প্যানোরামিক ভিউটা দেখানোর পরে আমি আস্তে আস্তে সমস্ত মন্দিরগুলোকে আপনাদের দর্শন করাবো, এবং আমার সঙ্গে সঙ্গে দর্শন করতে থাকুন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। সোমনাথ মন্দিরের পরেই আছেন মহাকালেশ্বর শিবলিঙ্গ, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এরপরে আছেন মল্লিকার্জুন, এটি আমরা দেখছি বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির, যেটা বেনারসে অবস্থিত উত্তরপ্রদেশে। সেই একই ধরনের মন্দিরের রেপ্লিকা এবং তার শিবলিঙ্গটাই একই রকমভাবেই করা। সোমনাথের পরে মহাকালেশ্বর, তারপর মল্লিকার্জুন, তারপর কেদারনাথ। এর পরবর্তী মন্দিরটি এখানে আছে ত্রয়ম্বকেশ্বর, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, নাসিকে। তারপরে আছে বৈদ্যনাথ, ঝাড়খণ্ডে আছে। এরপরে আছে রামেশ্বরম, তামিলনাড়ুতে। নাগেশ্বর মন্দির তারপরে আছে হলো গুজরাটে। ভীমশঙ্কর মহারাষ্ট্রে। ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশে। তারপর বিশ্বনাথ মন্দির ইউপি। তারপর কৃষ্ণেশ্বর মন্দির আছে মহারাষ্ট্রে। আমি ক্রোনোলজিক্যালি দেখাইনি, আমি যেভাবে আমার মনে হয়েছে সুন্দর লাগবে সেইভাবে আমি তুলেছি। তো এটা নিয়ে একটা সুন্দর শ্লোক আছে, শ্লোকটি
দুটি হলো সৌরাষ্ট্রের সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িন্নাং মহাকালং ওঙ্কারেত্তঃ মামলেশ্বরম পল্লাং বৈদ্যনাথঞ্চ ঢাকিন্নাং ভীমশঙ্করম সেতু বন্ধেতু রামেশং নাগেশং দ্বারকাবনে বারাণস্যাং তু বিশ্বেশং ত্রয়ম্বকং গৌতমিত্তটে হিমালয় যেতু কেদারং কৃষ্ণেশং তু বিশালকে এতানি জ্যোতির্লিঙ্গানি সায়ং প্রাতঃ পাঠেন্নরঃ সপ্তজন্ম কৃতং পাপং শরণেন বিনশ্যতি। এর অর্থগুলো একটু পরিষ্কার করে দিই। এর অর্থ হলো সৌরাষ্ট্রের সোমনাথ ও শ্রীশৈলমে মল্লিকার্জুন, উজ্জয়িনীতে মহাকাল এবং অমলেশ্বরে ওঙ্কারেশ্বর। দুটির মানে হলো পর্লিতে বৈদ্যনাথ এবং ডাকিনীতে ভীমশঙ্কর, সেতুবন্ধে রামেশ্বর এবং দ্বারকা বনে নাগেশ্বর। এর পরের দুটি লাইনের মানে হলো বারাণসীতে বিশ্বেশ্বর এবং গৌতমী নদীর তীরে ত্রম্বক, হিমালয়ে কেদার এবং শিবালয়ে গ্রীষ্মেশ্বর। এবার শেষ দুটি লাইনের মানে হলো এই সকল জ্যোতির্লিঙ্গের আবৃত্তি সকাল সন্ধ্যা করলে 7 জন্মের পাপ বিনষ্ট হবে। এ তো গেল শাস্ত্রের কথা বা স্তোত্রের কথা, কিন্তু যে কথাটা না বললেই নয়, কলকাতার এত কাছে এত সুন্দর একটা মন্দির কমপ্লেক্সে আপনারা যদি আসেন এবং সঙ্গে গায়ে মেখে নেবেন গঙ্গার হাওয়া এবং দেখতে থাকবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দেখুন, সারা ভারতবর্ষ ঘুরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ তো অনেকে দেখা সম্ভব হয় না, ইচ্ছা থাকলেও উপায় হয় না নানা রকম কারণে, বা উপায় থাকলেও ইচ্ছা হয় না নানা রকম কারণে। তারা একসঙ্গে চলে আসুন, ফুরফুরে মেজাজে গঙ্গার হাওয়া মেখে একদিনের একটা আউটিং করে যান কলকাতার কাছে শালকিয়াতে, ঠিক বাঁধাঘাটের থেকে 10 থেকে 12 মিনিটের দূরত্বে, আর হাওড়া স্টেশন থেকে বড়জোর 15 থেকে 20 মিনিটের দূরত্বে এই মন্দির কমপ্লেক্সটি পাবেন, যার নাম শেঠ বংশীধর জালাল স্মৃতি মন্দির। কিন্তু এই নামটি বলবেন না, নামটা এখন কেউ জানে না, নামটা এখন সবার কাছে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন বলা হয় নয়া মন্দির বা গঙ্গেশ্বর মহারাজ মন্দির। তো দেখতে থাকুন এই আমার ক্ষুদ্র প্রচেষ্টা, আপনাদের জন্য এই খাটাখাটনি করে এই জিনিসটি বানিয়েছি, এবং সবচেয়ে ভালো লাগবে যদি আপনারা নিজেরা এখানে চলে আসেন এবং একদিন কাটিয়ে যান, আর আমার কমেন্ট বক্সে লেখেন যে কেমন লেগেছে আপনার এই জায়গাটি, বা আপনারা গেছেন কিনা, তাহলে আমার খুব ভালো লাগবে। পরবর্তীকালে আমি চেষ্টা করব আরও ভালো লাগার নতুন নতুন জিনিস নিয়ে এই ব্লগিং উইথ অনিশে পরিবেশন করতে, যাতে আপনাদের আরও ভালো লাগে। আমি চেষ্টা করে যাব, আপনারা সঙ্গে থাকুন, কারণ আপনাদের জন্যই এই সমস্তগুলো করা। আস্তে আস্তে বেলা শেষ হয়ে এলো, আমাদেরও ওখানে থাকার সময়টা ফুরিয়ে গেল। এবার আমরা ফিরে চলবো আপন নিট। আপনারা মন্দির থেকে বেরিয়ে, মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে বড় গেটের সামনে দাঁড়ালেই দেখবেন টোটো আপনার ডান দিক থেকে বাঁ দিকে যে টোটোগুলো যাচ্ছে বা অটোগুলো যাচ্ছে, তাদের জিজ্ঞাসা করবেন যে হাওড়া ব্রিজ যাবে, হাওড়া স্টেশন যাবে কিনা। তো আপনারা সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনগামী টোটো বা অটো পেয়ে যাবেন, অথবা বাঁধাঘাট যাচ্ছে কিনা। তো আপনারা সেখান থেকে অটো বা টোটো বা বাস ধরে আপনারা চলে যেতে পারেন বাঁধাঘাট অথবা হাওড়া স্টেশন, এবং সেখান থেকে আপনাদের যে যার নিজের গন্তব্যে চলে যেতে পারেন। জায়গাটা খুবই সহজ যাওয়া, এবং আপনারা যান, গিয়ে দেখুন কি সুন্দর করেছে জিনিসটা। হ্যাঁ, এবং এই 12টা জ্যোতির্লিঙ্গকে একই জায়গায় একটা কমপ্লেক্সের ভেতরে করা বেশ অসাধারণ একটা কৃতিত্ব। আর সবচেয়ে বলবো যে মন্দির যেটি আছে সেটি দেখতে বড় পরিষ্কার এবং আপনার মন ভরে যাবে। তো এখানেই আমি শেষ করছি আজকের আমার ব্লগিং। সবাই ভালো থাকবেন, বাবার কৃপায় সবাই যেন ভালো থাকেন। নমস্কার।